সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হজ নিয়ে আলোচনার এটি আমাদের তৃতীয় ভিডিও। পূর্বের দুটি আলোচনায় আমরা আলোচনা করেছিলাম হজ পূর্ব প্রস্তুতি এবং দ্বিতীয় আলোচনায় ছিল আমাদের হজে যাওয়ার পূর্বের মানসিক প্রস্তুতি। এই ভিডিওতে আমরা আলোচনা করব হজে যাওয়ার পূর্বে শারীরিক প্রস্তুতি, অর্থাৎ হজে যাওয়ার পূর্বে কি ধরনের শারীরিক প্রস্তুতি নিতে হবে সেই বিষয়টি অত্যন্ত জরুরি। আমি আমার পূর্বের ভিডিওগুলোতে আলোচনা করেছিলাম হজ হচ্ছে অত্যন্ত কষ্টসাধ্য একটি ইবাদত। অর্থাৎ আপনি শুধু টাকা পয়সা দিলেই হজের কষ্টগুলো এড়িয়ে যেতে পারবেন না। আপনাকে কিছু কমন বিষয়ে আপনাকে কষ্ট করতেই হবে। এই কষ্ট বিষয়গুলোকে আপনি পূর্ব থেকেই যদি একটা মানসিক প্রস্তুতি নিয়ে যান, তাহলে আপনার এই কষ্টগুলো অনেক অংশেই লাঘব হয়ে যাবে। অন্যথায় ওখানে যাওয়ার পর আপনি শুধু দেখবেন শুধু কষ্টই আর কষ্ট। হজের জন্য ১ম যে কষ্ট আপনাকে সহ্য করতে হবে আর তা হচ্ছে সফরের কষ্ট। আপনি হয়তো ভাবতে পারেন হজে আবার সফরের কষ্ট কিসের? হ্যাঁ, প্রচুর কষ্ট আছে। কারণ হচ্ছে আপনি পৃথিবীর বিভিন্ন দেশে হয়তো ভ্রমণ করেছেন। কিন্তু অন্যান্য দেশে ভ্রমণের সঙ্গে হজের সফরের কিছু পার্থক্য রয়েছে। যেমন নরমাল অবস্থাতে আপনাকে এয়ারপোর্টে যেতে হয় ৩ ঘন্টা আগে। কিন্তু হজ সফরে আপনাকে এয়ারপোর্টে পৌঁছাতে হবে মিনিমাম ৬ থেকে ৮ ঘন্টা আগে। হজের সফরে আপনি ৬ থেকে ৮ ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছানোর পর শুরু হয় বিভিন্ন ধরনের প্রসিডিউর। এই সমস্ত প্রসিডিউর সম্পন্ন করে আপনি যখন বিমানে উঠবেন, বিমানে ওঠার পরে আপনাকে ডাইরেক্ট বিমান হলেও মিনিমাম ৬ ঘন্টা আপনাকে ফ্লাইং পজিশনে থাকতে হবে। এই ৬ ঘন্টার পর আপনি যখন ল্যান্ড করবেন, ল্যান্ড করার পরও আপনাকে দীর্ঘ সময় গাড়ির জন্য অপেক্ষা করতে হবে এবং এই গাড়ি যখন আপনার হোটেলের সামনে এসে পৌঁছাবে, দেখবেন হোটেলের সামনেই গাড়ি ঘুরপাক, ঘুরপাক খাচ্ছে। অ্যাকচুয়ালি ওই গাড়িতে যদি অন্য সমস্ত কোনো হাজি থাকে অন্য হোটেলের, তাহলে তাদেরকে নিয়ে জায়গায়, জায়গায় নামিয়ে দিবে এবং হয়তোবা তারপর আপনাকে নামাচ্ছে। তো এই যে সফর আপনি এখানেই অনেক সময় বিরক্ত হয়ে যেতে পারেন। এই দীর্ঘ সফরের জন্য আপনাকে শারীরিকভাবে প্রস্তুত হতে হবে। হজ সফরের শারীরিক প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে আপনাকে হাঁটার প্র্যাকটিস করতে হবে। আপনি যখন দেশে আছেন, দেশেই প্রতিদিন মিনিমাম ১ ঘন্টা করে আপনাকে হাঁটতে হবে। এভাবে ২-৩ মাস আপনি কন্টিনিউ হাঁটার প্রস্তুতি গ্রহণ করতে হবে। কারণ হজের সফরটি এমন একটি বিষয়, এখানে আপনি যত কাছেই থাকেন না কেন, আপনাকে হাঁটতে হবে। প্রতিদিন আপনাকে প্রচুর পরিমাণে হাঁটতে হয়। সেখানে প্রতিদিন ৫ বার ৫ ওয়াক্ত নামাজের জন্য আপনাকে হেঁটে মসজিদে যাওয়া আসা করতে হচ্ছে এবং মসজিদের চারপাশে আপনি যদি একটু ঘুরে দেখেন, তাহলেই আপনি দেখবেন যে ২ থেকে ৩ কিলোমিটার আপনার হাঁটা হয়ে যাচ্ছে। এটা আল্টিমেটলি হয়েই যায়। কারণ মসজিদের চারপাশে বিভিন্ন জায়গাগুলো রয়েছে, এগুলো ঘুরে দেখার প্রয়োজন রয়েছে এবং এই বিশাল মসজিদের নতুন যে হারামের এক্সটেনশন করা হয়েছে, এই জায়গাগুলোকে ঘুরে দেখতে গেলে আপনাকে প্রচুর হাঁটতে হবে। এছাড়া অনেক সময় দেখা যায় নামাজের আগ মুহূর্তে মসজিদের বিভিন্ন জায়গায় আটকে দেয়। হয়তো আপনার সোজা রাস্তা ২ মিনিটে আপনি যেতে পারছেন। কিন্তু এই রাস্তাটা ব্লক করে দেওয়ার কারণে আপনাকে হয়তো ৮-১০ মিনিট হেঁটে ঘুরে আসতে হচ্ছে। তো এই ধরনের বিড়ম্বনা আপনাকে প্রতিদিনই করতে হবে। এইজন্য আপনাকে হাঁটার অভ্যাস করতে হবে। আপনি যদি দেশ থেকেই প্রতিদিন হাঁটার অভ্যাস থাকে তাহলে ওখানে গিয়ে আপনাকে বিন্দুমাত্র কষ্টের মধ্যে পড়তে হবে না। কিন্তু আপনি যদি দেশে একেবারেই না হাঁটার অভ্যাস থাকে, তাহলে ওখানে গিয়ে আপনাকে কষ্ট করতেই হবে। এইজন্য আপনি হাঁটার অভ্যাস করুন। দেশে থেকেই হাঁটার অভ্যাস করতে হবে। হজে যাওয়ার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা করা। প্রতিটি হাজী সাহেবদেরকে বাধ্যতামূলকভাবে হজে যাওয়ার পূর্বে কিছু স্বাস্থ্য পরীক্ষা করার নীতিমালা রয়েছে। আমরা অনেক সময় এ ধরনের নীতিমালাগুলোকে খুব একটা গুরুত্ব দিয়ে দেখি না অথবা লামসাম ভাবে কোনোভাবে টেস্ট করিয়েই চলে যাই। কিন্তু এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি হজে যাওয়ার পূর্বে আপনার ডায়াবেটিস আছে কিনা, রক্তচাপ আছে কিনা, হৃদরোগ আছে কিনা, হাঁটু ব্যথা বা অন্য ধরনের এক্স-রের যে সমস্যাগুলো এ ধরনের কিছু আছে কিনা, ইসিজি
এগুলো করানো হয়। তো এই বিষয়গুলো করানোর কারণ হচ্ছে আপনার যদি কোনো রোগ থেকে থাকে সেগুলো আপনার ডাটাবেজের মধ্যে ইনক্লুড করানো হয়। ওখানে গিয়ে যদি আপনি কোনো অসুস্থ হয়ে পড়েন, তাহলে অবশ্যই সাথে সাথেই আপনার ট্রিটমেন্ট করা সম্ভব হবে। কিন্তু এই ধরনের ইনফরমেশন গুলো না থাকলে হাজী সাহেবদের আসলে ডায়াগনোসিস করে নতুন করে এগুলো করতে গেলে অনেক সময় লেগে যায়। এইজন্য প্রত্যেকটা হাজী সাহেবকে বাংলাদেশ থেকে এ ধরনের টেস্ট করতে বলা হয়। তো এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে আপনাকে দেখতে হবে, যাতে করে কোনো সমস্যা হলে সাথে সাথে সেটা ব্যবস্থা নেওয়া যায়। এছাড়া এ ধরনের সমস্যা যদি কোনো ধরা পড়ে, তাহলে ডাক্তার সাহেব যে ধরনের ওষুধগুলো দেয়, ডাক্তারের প্রেসক্রিপশন সহ সেই সমস্ত ঔষধ অন্তত ১ মাসের ঔষধ আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে। এছাড়া হজের জন্য প্রস্তুতি হিসেবে স সরকার কর্তৃক নির্ধারিত রয়েছে কিছু ভ্যাকসিন দিয়ে দেওয়া হয়, মেনিনজাইটিস টিকা দেওয়া হয়। তো এই ভ্যাকসিনগুলো মূলত অত্যন্ত জরুরি। অনেকে আমরা গুরুত্ব সহকারে এটা নেই না বা ভ্যাকসিনগুলোকে এড়িয়ে যাই। কিন্তু এই ভ্যাকসিনগুলো ওখানে যাওয়ার পর অত্যন্ত জরুরি, কারণ হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মানুষ সেখানে আসেন এবং তাদের বিভিন্ন ধরনের রোগবালাই থাকতে পারে। তো সোয়াচে এই ধরনের রোগ থেকে আপনাকে মুক্ত করার জন্য এছাড়া কমন যেটা সমস্যা হয়ে যায় হজের সময় তা হচ্ছে সর্দি কাশি। ওখানে গেলে এই সর্দি কাশি আপনাকে অ্যাটাক করবেই। এ ধরনের জীবাণু ওখানে থাকবে। একসঙ্গে এত মানুষ সমাগম হওয়ার ফলে এর ব্যাপক প্রসার ঘটে যায়। তো এইজন্য প্রত্যেকটা মানুষই কম বেশি সর্দি কাশি জ্বরে আক্রান্ত হয়। এজন্য এই ধরনের ভ্যাকসিন গুলো নেওয়া থাকলে এটা খুব বেশি আপনাকে কাবু করতে পারবে না। আপনি খুব সহজেই ওভারকাম করতে পারবেন। এইজন্য এই ধরনের ভ্যাকসিন গুলো নেওয়া অত্যন্ত জরুরি। এছাড়া হজে যাওয়ার পর মক্কা মদিনায় যতদিন থাকবেন, আমরা সাধারণত হাজী সাহেবদেরকে আগে থেকেই প্রস্তুতি রাখতে বলি যে আপনি অতিরিক্ত হাঁটা বা শারীরিক পরিশ্রম আপনাকে করা যাবে না। মূল হজ সংগঠিত হওয়ার আগ পর্যন্ত আপনি আপনার পায়ের যত্ন নিতে হবে। কারণ এই পায়ের উপরে অনেক প্রেশার আসতে চলেছে মূল হজের সময়। এইজন্য আপনি হজের আগ মুহূর্তে অতিরিক্ত পায়ে হাঁটা বা যেখানে যাওয়ার প্রয়োজন নাই, এরকম কোনো জায়গায় আমরা হজের আগে না যাওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকি। এবং মূল হজটা হয়ে গেলে তখন আপনি একটু স্বাধীনভাবে ঘুরলেন, ফিরলেন, বেড়ালেন সেটা অন্য বিষয়। কিন্তু হজের আগে আপনাকে আপনার শক্তি সঞ্চয় করে রাখতে হবে। যাতে মূল হজের সময় আপনি সেটা কাজে লাগাতে পারেন। হজের আগেই যেন আপনি অসুস্থ না হয়ে যান, এইজন্য প্রস্তুতি রাখতে হবে। হজে যাওয়ার শারীরিক প্রস্তুতির মধ্যে হজে যাওয়ার শারীরিক প্রস্তুতির মধ্যে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ওজন নিয়ন্ত্রণে রাখা। অর্থাৎ আপনাকে কিছুটা কায়িক পরিশ্রম, ব্যায়াম এবং ডায়েটের মাধ্যমে আগে থেকেই আপনি শরীরের ওজন কমিয়ে ফেলতে পারেন। কারণ আপনাকে যখন প্রচুর পরিমাণে হাঁটতে হবে, তখন আপনার এই ওজন আপনার বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। এইজন্য আপনি আগে থেকে একটু পরিশ্রম করে, ব্যায়াম করে আপনি ওজন কমিয়ে রাখতে হবে। এছাড়া হজের আরো একটি বিষয় আমরা সাধারণত অতটা গুরুত্ব দেই না, কিন্তু এটা একটু ইম্পোর্টেন্ট ব্যাপার। সেটা হচ্ছে মক্কাতে হজের সময় সাধারণত প্রচুর গরম থাকে। ওই সময়টা অতিরিক্ত গরম আপনাকে সহ্য করার জন্য মানসিকভাবে, শারীরিকভাবে একটু প্রস্তুতি নিয়ে রাখতে হবে। কারণ হজের সময়টাতে মিনা এবং আরাফাতে যে ধরনের এসি দেওয়া হয়, আরাফাত এসিটা এখন মোটামুটি ঠিক আছে। আগে আরাফাতে এসি দেওয়া হতো না। খোলা জায়গার মধ্যে রাখা হতো। ওটা অত্যন্ত কষ্টদায়ক একটা ব্যাপার ছিল। তবে এখন আরাফাতে যে এসির ব্যবস্থা তাতে মোটামুটি ঠান্ডাই থাকে। কিন্তু মিনার এসি কিন্তু পর্যাপ্ত পরিমাণে থাকে না। এই সময়টাতে প্রচন্ড গরম থাকে, বিশেষ করে দুপুরের টাইমে। এইজন্য আপনাকে কিছু প্রস্তুতি রাখতে পারেন। হজ সফরে আরো একটি গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে ঘুম। অর্থাৎ মিনা, আরাফাত এবং মুজদালিফায় এই জায়গাগুলোতে অনেকে আছেন ভালোমতো ঘুমাতে পারেন না। কিন্তু আপনাকে এই জায়গাগুলোতে ঘুমিয়ে নিতে পারলে আপনি কিন্তু খুব সহজেই এই টোটাল সফরটি আপনার জন্য আরাম এবং স্বস্তিদায়ক হয়ে উঠবে। এইজন্য আপনি পারতপক্ষ চেষ্টা করবেন এই সময়গুলোতে অন্য কিছু না করে আপনার নির্দিষ্ট সময়ে একটু ঘুমিয়ে নেওয়া। এজন্য ঘুমানোটা অত্যন্ত জরুরি। আজকের এই আলোচনার মাধ্যমে আমরা হজ সফরের পূর্বে কিছুটা শারীরিক প্রস্তুতি নেওয়ার জন্য যে বিষয়গুলো রয়েছে তা নিয়ে আলোচনা করা হলো। এই বিষয়গুলোকে খেয়াল করে আমরা যদি প্রস্তুতি নিয়ে থাকি, তাহলে হজ সফরটি আমাদের সকলের জন্য হয়ে উঠবে স্বস্তিদায়ক।
এছাড়া মূল হজের সময় আপনি যত ভিআইপি প্যাকেজে যান আর যেখানেই থাকেন না কেন, আপনাকে অবশ্যই কিছু আপনাকে অবশ্যই প্রচুর পরিমাণে হাঁটতে হবে। কারণ হচ্ছে আপনি যখন মিনায় যাচ্ছেন, মিনা থেকে আরাফা এটা সাধারণত বাসে যাওয়া হয়। কিন্তু আরাফায় গিয়ে আরাফা থেকে মুজদালিফা এখানে বিশাল সংখ্যক হাজি কিন্তু পায়ে হেঁটে আসতে হয়। তো আপনি যদি সেই পায়ে হেঁটে আসার দলের মধ্যে পড়ে যান, তাহলে আপনাকে প্রচুর পরিমাণে হাঁটতে হবে এবং এই অংশটা আপনি যদি বাসে চলেও আসতে পারেন, মুজদালিফা থেকে জামারায় পাথর মারার যে অংশ, এই অংশ আপনাকে অবশ্যই পায়ে হেঁটে আসতে হবে। তো এই পায়ে হাঁটতে গেলে একটা লম্বা সময়, দীর্ঘ সময় আপনাকে এট এ টাইম পায়ে হেঁটে চলে আসতে হবে। এই বিষয়টার জন্য আপনাকে শারীরিকভাবে প্রস্তুতি নিতে হবে। এরপর জামারা থেকে আবার আপনাকে আসতে হবে তাওয়াফ করার জন্য পবিত্র কাবায়। এইখানে আসার পর আপনাকে তাওয়াফ এবং সাই করতে হবে এবং এখানে এসেও একটা লম্বা সময় আপনাকে হাঁটতে হয়। তো হজের এই দিনটি আমরা সাধারণত ১৫ থেকে ২০ কিলোমিটার পর্যন্ত হাঁটা হয়ে যায়। তো এইজন্য আপনাকে এই লম্বা সময় হাঁটার জন্য একটি মানসিক প্রস্তুতি, শারীরিক প্রস্তুতি রাখতে হবে। এইজন্য আপনি চাইলে আগে থেকে কিছু পেইন কিলার সঙ্গে রাখতে পারেন, যেগুলো আপনার বিষ, ব্যথা কমিয়ে দিবে। তো এইজন্য হজ সফরে অবশ্যই কিছু ঔষধ বা ডাক্তার দেখিয়ে আগে থেকেই কিছু পরামর্শ করে কিছু ঔষধ সঙ্গে রাখতে হবে। এছাড়া আরো সঙ্গে রাখতে হবে আপনার স্যালাইন এবং পেটের সমস্যা যাতে না হয় এইজন্য কিছু আমাশা জাতীয় ট্যাবলেট আপনি সঙ্গে রাখতে পারেন। এগুলো ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি এগুলো সঙ্গে রাখতে হবে। কারণ যেকোনো সময় যেকোনো ধরনের শারীরিক পরিস্থিতি ঘটতে পারে, যেগুলোর জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। হজের সফরে যাওয়ার আগে আপনার পেটের সম্পর্কে সচেতন হতে হবে। কারণ কোন খাবারগুলো আপনার পেটে সহজে হজম হয়, আর কোন খাবারগুলো ঝামেলা করতে পারে, এই ধরনের খাবার আপনাকে এড়িয়ে যেতে হবে। কারণ দেখা যাবে মক্কাতে গেলে অনেকেরই বিভিন্ন ধরনের আমাশয় জাতীয় রোগে আক্রান্ত হয়ে যান। এইজন্য আপনাকে সেই ধরনের প্রস্তুতি নিয়ে সেই ধরনের ওষুধ সঙ্গে রাখতে হবে। এছাড়া আপনি যখন মূল হজের জন্য বের হবেন, তখন আপনার শারীরিক কন্ডিশন অবশ্যই আপনাকে ভালোভাবে বুঝে নিতে হবে যে আপনি কতটুকু ভাবে শারীরিকভাবে ফিট। কারণ আপনি সেইখানে গিয়ে অসুস্থ হয়ে গেলে সেখানে বিভিন্ন ধরনের সার্ভিস পেতে অনেকটা বিড়ম্বনা মধ্যে পড়তে হতে পারে। কারণ মিনা, আরাফা, মুজদালিফার এই জায়গাগুলোতে অনেক অংশ আছে যেখানে বাস চলাচল নিষিদ্ধ, সেখানে পায়ে হেঁটেই যেতে হয়। সেই অবস্থায় আপনি যদি অসুস্থ হয়ে পড়েন, তাহলে আপনাকে নিয়ে একটা বিড়ম্বনার মধ্যে পড়তে হবে। তো এইজন্য আপনি আগে থেকেই প্রস্তুতি রাখতে হবে। শারীরিকভাবে আপনি কতটুকু ফিট আছেন, এই বিষয়টি খেয়াল রেখেই আপনাকে আগাতে হবে। অনেকেই আছেন যাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিস গুলো নিয়ন্ত্রণে আছে কিনা বা সেই ধরনের খাবার আপনাদের গ্রহণ করতে হবে। অনেকে আছেন একটু কম খেলে ডায়াবেটিসের অবস্থা অবনতি ঘটে যায়। তাদের জন্য খাবার সঙ্গে রাখতে হবে। আবার অনেকে আছেন একটু বেশি খেলে প্রবলেম হয়। তাদের জন্য খাবার কমিয়ে খেতে হবে। এই বিষয়গুলো সবসময় প্রস্তুতি রাখতে হবে।